অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খবরের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। কি সাজা দেবে আদালত? বাবা ছেলে খুন হয়েছিলেন সেই এপ্রিলে, শামশেরগঞ্জের ঘটনা তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেদিনের সেই ঘটনার 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আজ সাজা ঘোষণা। আদালত চত্বর থেকে আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। একবার আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কখন এই সাজা ঘোষণা হবে জানবো, তবে তার আগে একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব। কবেকার ঘটনা, কি হয়েছিল, তারপর এই 13 জনকে দোষী সাব্যস্ত করা হলো, কিভাবে মামলা সাজানো হয়েছিল। অতএব চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা এটি, এবং তুমি জানো যে ওয়াকফ আইন নিয়ে যখন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি সমস্ত জায়গাতে যখন ঘটনা ঘটেছিল, তখনই জাফরাবাদেই বাবা এবং ছেলের খুনের ঘটনা ঘটে। এবং এই বাবা ছেলের খুনের ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছিল তা ঘিরে গোটা দেশের রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের একাধিক কমিশন, এমনকি রাজ্যপাল তিনি পর্যন্ত ছুটে আসেন এবং এই খুনের ঘটনাকে ঘিরে যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতির প্রসঙ্গ বারবার ধরে আলোচনায় উঠে আসে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে তারা গোটা ঘটনার ক্ষেত্রে তারা তদন্ত করছেন, সেই তদন্তের জন্য 13 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় এবং সেই যে সিট তৈরি করা হয়েছিল তারা 13 জন অভিযুক্তকে তারা গ্রেপ্তার করে। এবং তুমি জানো যে 56 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়। 8 মাসের মধ্যে গোটা ঘটনার যে আদালতে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শেষ হয়। গতকালকেই বিচারক তাদেরকে দোষী বলে সাব্যস্ত করেছেন এবং আজকে দুপুর 2টো নাগাদ তাদের যে শাস্তি ঘোষণা হওয়ার কথা রয়েছে। আজকে কিছুক্ষণ আগেই যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। তারা এদিনকে দাবি করেছেন যে তারা নির্দোষ, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যে জাফরাবাদের অন্যতম যিনি রয়েছেন হজরত আলী শেখ, যিনি রয়েছেন, যিনি জাফরাবাদের ঠিক পাশের গ্রাম, তিনি সেখানকার বাসিন্দা ছিলেন এবং ওই এলাকার তিনি জমি মাফিয়া বলে পরিচিত ছিলেন। অভিযোগ ছিল যে তার সঙ্গেই হচ্ছে পুরনো বিবাদ এবং যে সময় শামশেরগঞ্জ ফারাক্কাতে যখন অশান্তির ঘটনা ঘটে, সেই অশান্তির সুযোগকে কাজে লাগিয়েই তারা চন্দন দাস, হরগোবিন্দ দাসের ওপর তারা আক্রমণ চালায় এবং এই খুনের ঘটনাটি ঘটে। এই ঘটনার ক্ষেত্রে যারা করেছেন তারা বলছেন যে তারা সমস্ত ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং যে সমস্ত তথ্য প্রমাণ তারা আদালতে পেশ করার পর তাকে মান্যতা দেওয়া হয়েছে এবং শেষমেশ তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের তরফ থেকে বলা হয়েছিল যে এই তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঢিলেমি রাখা হয়নি, কোনো ধরনের কোনো গাফিলতি রাখা হয়নি এবং কোনো রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে নেই। তারা একদম তদন্ত করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় বিষয় সামনে রেখে করা দরকার তারা সেই বিষয়কে সামনে রেখে করবেন এবং অগ্রাধিকারকে দিয়ে তদন্ত করবেন। ফলে অত্যন্ত দ্রুত 8 মাসের মধ্যে এই ধরনের একটি খুনের ঘটনার যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, যার কিছুক্ষণের মধ্যে তাদের যে শাস্তিও ঘোষণা হতে চলেছে, তা নিয়েও আজকে চর্চা অব্যাহত। তোমাকে আমি ইতিমধ্যেই দেখিয়ে রাখবো যে জঙ্গিপুর আদালত চত্বর, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে সাজা ঘোষণা করা হবে, সেখানে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পুলিশকে এখানে রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশের একাধিক শীর্ষকর্তা তারাও এখানে হাজির রয়েছেন। আর অল্প কিছুক্ষণ সময় পরেই জানতে পারা যাবে যে যারা অভিযুক্তরা রয়েছেন 13 জন, তাদেরকে কি শাস্তি দিল হচ্ছে আদালত। ধন্যবাদ আবির। জঙ্গিপুর আদালত চত্বর এই মুহূর্তে সরগরম। কি শাস্তি হতে পারে? 13 জন দোষী সাব্যস্ত। সেই 13 জন অবশ্য দাবি করছেন যে না, তাদের ফাঁসানো হয়েছে। আমরা রাজনীতির চাপে আমাকে সাজা দিচ্ছে। নির্দোষ লোককে আমাকে কেটে রাস্তাতে উঠে থেকে আমাকে মারাকে দিয়েছে। আমরা এই মামলার ব্যাপারে আমরা নির্দোষ, আমরা নিষ্পাপ। এই মামলার আমরা কিছু জানি না স্যার। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আমরা দেখিনি এই ব্যাপারে। আমাদের পুলিশ ফাঁসানো করে দিয়ে আমাদেরকে ষড়যন্ত্র ভাবে ফাঁসানো হয়েছে। সেটা ছিল এপ্রিল, এটা ডিসেম্বর শেষ হতে যায়। কিন্তু শামশেরগঞ্জ, জাফরাবাদ কেমন আছে যদি ভালো করে দেখা যায়, জাফরাবাদের ভয় এখনো কাটেনি। এখনো কোথাও একটা থমথমে পরিবেশ। সেখান থেকে রয়েছে আমার সহকর্মী প্রণব। একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইব আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাফরাবাদের জন্য। কারণ এতদিন ধরে যে ভয়ে ছিল, এতদিন ধরে যে ঘটনার সাক্ষী হয়ে তারা রয়েছেন, সেই ঘটনায় আইনের চোখে দোষীরা আজ সাজা পাবেন। জাফরাবাদ কি বলছে?
দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাফরাবাদের ঠিক হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে বাড়ি, সেই বাড়ির সামনে। এখনও কিন্তু গ্রামের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে এবং গ্রামের মধ্যে সেই ঘটনার তারপর থেকেই কিন্তু 4 পিকেট তোমার 4 কোম্পানি তোমার বিএসএফ রয়েছে এবং সকাল থেকেই কিন্তু গ্রামের মধ্যে বিএসএফের টহলদারি চলছে এবং রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু গ্রামে ঘুরে বেড়াচ্ছেন যাতে কোনো রকমভাবে আর সেই উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এবং এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস গত 12ই এপ্রিল এই ওয়াকআপ আন্দোলন নিয়ে গোটা মুর্শিদাবাদ জেলা উত্তাল হয়ে উঠেছিল এবং এই জাফনাবাদেও কিন্তু একদল লোক ঠিক সকালবেলাতে তারা এসে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তখন তার নিজের বাড়িতে ছিল, তখন তাদেরকে নিয়ে এসে নৃশংসভাবে খুন করা হয় এবং তারপরে কিন্তু উত্তাল হয়ে যায় এবং এই জাফরাবাদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, লুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চলেছিল এবং তারপরে কিন্তু তোমার উত্তাল হয়ে উঠেছিল এই শামশেরগঞ্জে এবং শামশেরগঞ্জের যে NH-34 জাতীয় সড়ক অবরোধ করেও তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং সিট গঠন করার পরেই 13 জন অভিযুক্তকে তোমার বিভিন্ন ভিন রাজ্যে তারা পালিয়ে যায় অভিযুক্তরা দিয়ে, তারপরে কিন্তু তাদেরকে ভিন রাজ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তোমার গতকালকেই তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গিপুর মহকুমা আদালতে তাদের সাজা ঘোষণা হবে এবং এই জাফরাবাদের মানুষজন চাইছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, আদালত যেন সেই শাস্তিটা দেয়। এই যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে 2 ব্যক্তিকে তারা মেনে নিতে পারছেন না এবং তাদের আর একটা আবেদন যাতে যে বিএসএফ রয়েছে গ্রামের মধ্যে তাদের যেন স্থায়ীভাবে থাকে, এই সাজা ঘোষণা পরে যেন বিএসএফ কোর্ট থেকে যেন তাদেরকে তুলে নেওয়া হয় কারণ তারা অন্তত পক্ষে স্বস্তিতে রয়েছে, বিএসএফ রয়েছে বলে জাফরাবাদের মানুষ কি বলছেন, নজর রয়েছে তাদেরও আদালত চত্বরে। মহান আদালত যেটা ভালো বুঝবে সেটা বিচার দিবে, আমরা তো চাইলেই পাবো না সবসময়, যেটা বিচার ভালো বুঝবে সেটাই দিবে। আর কি বলবো, আমি চরম শাস্তি চান। হ্যাঁ, চরমতম তো আমরা চাইছি, এখন সেটা বিচার ব্যবস্থায় কি হবে না হবে আমরা কি করে বলছি। এখন কি এখানকার পরিস্থিতি ঠিক আছে? ঠিক আছে, যতদিন আমরা বুঝছি বিএসএফ আছে ততদিন ঠিক আছে। আমরা তো শাস্তি চাই, কি শাস্তি হোক অপরাধীদের, আমরা তার কিছু করিনি, আমরা তো সেদিন আমরা নিজের কাজ করছিলাম, হঠাৎ তো অ্যাটাক করলো আমাদের। আতঙ্ক কি কেটেছে এখনো? আতঙ্ক এখন কেমন করে বোঝা যাবে, মানে আমাদের বাস করছি তো ধুকবুক হচ্ছে ভিতরটা, ভয় তো লাগছেই। ভয় লাগছে? হ্যাঁ, আবার যদি কোনো রকম আবার এরকম হয় না, ওদের অভিযুক্তদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা তো চাইছেন? সেটা তো চাইবই। হ্যাঁ, 2-2টা মানুষকে খুন করলো তো ওদের কেউ কিছু হবে না, শাস্তি তো চাইবই। এখন কি কোনো রকম অশান্তি হচ্ছে বা কোনো রকম আপনাদেরকে শাসানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? এখন কিছু হয় না, আবার পরে কি হবে সে তো পরে, আবার যদি পরে হতেও পারে। এখন বিএসএফরা আছে বলে শান্তি আছে, ওরা চলে গেলে আবার শুরু হবে। ওয়াকফ আন্দোলন, ওয়াকফ আইনের প্রতিবাদ, ঠিক সেই রকম একটা পরিস্থিতি 12ই এপ্রিল এবছরেরই হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস খুন হয়ে যান জাফরাবাদে। শামশেরগঞ্জ থানার পুলিশ স্পেশাল ইনভেস্টিগেটিং টিম 13 জনকে গ্রেপ্তার করে। 253 দিন ধরে চলে বিচার প্রক্রিয়া, এরপর দোষী সাব্যস্ত আর আজ সাজা ঘোষণা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাবরাবাদ, এখানেই থাকতেন হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস। গত 12 এপ্রিল বাড়ির সামনেই এই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। তখন ওয়াকফ আইনের প্রতিবাদে শামশেরগঞ্জে তুমুল অশান্তি, সেখান থেকে হামলা, খুন। এই ঘটনার পরেই সিট গঠন করে রাজ্য, গ্রেপ্তার করা হয় 13 জনকে। তারপর শুনানি, ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মঙ্গলবার সাজা ঘোষণা। মহামান্য আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2),
332 এ 3 উইদিন ব্র্যাকেট 5 অফ ভারতীয় নয়া সংহিতা। এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে। এবছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে তখন গরম মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতে, কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে আগুন, বাদ যায়নি দোকানও। একাধিক বাড়িতে ঢুকে চলে তাণ্ডব। 12 এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। একে একে গ্রেপ্তার করা হয় 13 জনকে। তাদের সকলকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রানাঘাট এডিজে আদালতের দিকেও আমাদের আজ নজর থাকবে, তার কারণ সেখানেও আজ সাজা ঘোষণা। 2022-এর ঘটনায় কি হয়েছিল? 2022-এ এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছিল, দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে। এবার এই 9 জন দোষী সাব্যস্তকে সাজা দেবে আইন। কি সাজা দেবে অপেক্ষা থাকবে কিছুক্ষণে। তার আগে এখান থেকে আমার সঙ্গে রঞ্জিত রয়েছেন, একবার রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, 3 বছর আগের ঘটনা 2022, কি হয়েছিল, কিভাবে চলেছিল তদন্ত প্রক্রিয়া, এবং তারপর বিচারের মাধ্যমে আজ গতকাল দোষী সাব্যস্ত হয়েছে যারা, তাদের আজ সাজা ঘোষণা। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জানবো তোমার। দেখো, 2022 সালের 4 এপ্রিল, সেই 4 এপ্রিল সন্ধ্যের সময় একেবারে হাঁসখালিতে নিজের গ্রামের পাশেই নাবালিকা গিয়েছিলেন তার বন্ধুর জন্মদিনের পার্টিতে। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে ফিরে আসে রাতে। এবং সকালে যখন আরও অসুস্থতা আরও বাড়ে, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। যে অভিযোগ করছে, যে অভিযুক্তরা তাকে ভয় ভীতি দেখেছে তার পরিবারকে, এবং তার যখন সকালের দিকে তার মৃত্যু হয় বাড়িতেই, এবং তার যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করতে দেওয়া হয়নি, এবং দ্রুততার সাথে স্থানীয় একটি শ্মশানে তার দেহ দাহ করা হয়েছিল। এই ঘটনাটি ঘটে 2022 সালের 4 এপ্রিল এবং 5 এপ্রিল সকাল পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে পরিবারের পক্ষ থেকে থানাতে অভিযোগ জানাতে বারবার বাধা সৃষ্টি করে অভিযুক্তরা এবং তাদের যে সাগরিত আছে তারা প্রত্যেকেই। এবং এই 9 জন যারা অভিযুক্ত প্রমাণিত হয়েছে, আজ তাদের সাজা ঘোষণা হয় কিছুক্ষণের মধ্যেই, এবং তারা কিন্তু কোনোভাবেই থানা যেতে দিচ্ছিল না, বারবার বাধা সৃষ্টি করছিল। 9 এপ্রিল রাতে হাঁসখালি থানাতে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করলে 10 এপ্রিল 2022 এই মামলা শুরু করে হাঁসখালি থানা। শুরুতেই এই মামলার যে অভিযোগ, এই ঘটনার যে মূল অভিযুক্ত সোহেল গয়ালি, তাকে গ্রেপ্তার করে হাঁসখালি থানা পুলিশ এবং তার বন্ধু প্রভাকর পোদ্দারকে পরে গ্রেপ্তার করে। কিন্তু 13 এপ্রিল মামলা চলে যায় সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তে নেমে আরও 7 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে মূল অভিযুক্ত সোহেল গয়ালি, তার বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেপ্তার করে সিবিআই। এবং দীর্ঘ 3 বছরে এই মামলার ট্রায়াল, মামলা শুনানি পরে গতকাল এডিজে আদালত 9 জনকে দোষী সাব্যস্ত করে। তার মধ্যে 3 জন রয়েছে সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক। তাদের বিরুদ্ধে গণধর্ষণ সহ পক্সো 6 নম্বর ধারাতে দোষ প্রমাণিত হয়, এবং বাকি 6 জন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য লোপাট থেকে একাধিক বিষয়ে তার দোষ প্রমাণিত হয়। আজ কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা হবে। এবং সিবিআই আইনজীবীরা বারবার কিন্তু একটা সওয়াল করছিলেন যে মামলার গুরুত্ব বুঝে এই মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক, এবং যে নাবালক একজনকে গ্রেপ্তার করেছিল, সেই নাবালকের তখন অপরাধ যখন করে তখন সে নাবালক ছিল, কিন্তু অপরাধের গুরুত্ব বুঝে আপিল করা হয়েছিল, সেক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হোক, সেই আবেদনে সাড়া দিয়েছিল আইন বিচারক। এবং তার বয়স এখন কিন্তু সাবালক, তাকেও কিন্তু গতকাল কাস্টাডিতে নিয়েছে পুলিশ, কারণ তার জামিনে ছিলেন 1 বছর ধরে। এবং আজ তারপর আমরা জানতে পারবো কি সাজা ঘোষণা করে রানাঘাট এডিজে আদালত। তার কারণ 2022, সেই 2022-এ নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নাবালিকা, সেখানেই গণধর্ষণের অভিযোগ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, অভিযোগ নাবালিকার বাড়িতে চাপ দিয়ে দ্রুত তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। 3 বছর আগের এই ঘটনায় সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত।
9 এপ্রিল হাসখালী থানায় অভিযোগ দায়ের করে নিহত নাবালিকার পরিবার। বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় ক্লাস 9-এর ছাত্রী। 10 এপ্রিল সেই সোহেল গয়ালিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেফতার করে সিবিআই। এরপর গ্রেফতার করে আরও 6 জনকে। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেই ছেলেকে বাঁচাতে নাবালিকার বাড়িতে চাপ দেয়, যার জেরে তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। মোট 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022-এই সিবিআই চার্জশিট দেয়, আর 2025-এর 22 ডিসেম্বর 9 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। মূল অভিযুক্ত সোহেল গয়ালি ও প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে গণধর্ষণ, ষড়যন্ত্রের অভিযোগ, পক্সো আইনের ধারা। সমরেন্দ্র গয়ালি সহ অন্য 6 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।